স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতি ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদ। মানব সম্পদ ব্যবস্থাপকরা ভবিষ্যতে চ্যালেঞ্জে মোকাবেলায় সক্ষম হবে, এমনই প্রত্যাশা নিয়ে মানব সম্পদ ব্যবস্থাপকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এক ব্যতিক্রমধর্মী কর্মশালা আয়োজন করে এইচআর গাইডস। আজ আমাদের আলোচনার বিষয় কর্পোরেট বাংলাদেশ। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, এবং আরও আছেন এইচআর গাইডসের ব্যবস্থাপনা পরিচালক সৌদ বিন মাসুদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 2014 সাল বৈশ্বিকভাবে দ্য ইয়ার অব ম্যানেজার হিসাবে উদযাপিত হচ্ছে। এর সাথে একাত্মতা পোষণ করে এইচআর গাইডস আয়োজন করে এইচআর কনসার্ট। ভিন্নধর্মী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা। সত্যিকার অর্থে ভালো মানব সম্পদের ডেভেলপ করতে পারবো দেশে, যাতে করে আমাদের ব্যবসা এবং ব্যবসার বাইরের জগৎটিকে আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি। মানব সম্পদ উন্নয়নের যেসব এক্সিকিউটিভস আর ইনভলভ, তারাও এই অনুষ্ঠানের মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে আমি মনে করি উপকৃত হবে। এই আয়োজন নতুন ধারণা এনে দেওয়া ছাড়াও মানব সম্পদ ব্যবস্থাপকরা বৈশ্বিক ধারণার সাথে তাল মিলিয়ে চলতে পারবে বলে মনে করছেন তারা। আমার ধারণা এখানে খুব খোলামেলা একটা ডিসকাশন হয়েছে এবং সবাই একটা নতুন ধরনের আইডিয়া দেখতে পেয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। নাচ ও গানের মধ্য দিয়ে আমি আমার উপস্থাপনা শুরু করেছি। আমি এটা করেছি উপস্থাপনাটিকে প্রাণবন্ত করে তুলতে। আমার মনে হয় বাংলাদেশে এটা নতুন ধারণা যা এদেশের মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা পাল্টাতে সাহায্য করবে। And reading your script or notes, no? So I think this is something new in Bangladesh. ভিন্নধর্মী এই আয়োজন ভবিষ্যতের মানব সম্পদ ব্যবস্থাপকদের আরো দক্ষ করে তুলবে বলেই আশা করছে আয়োজকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। মিস রূপালী চৌধুরী এবং সৌদ বিন মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। মিস চৌধুরী, প্রথম প্রশ্ন আপনার কাছেই। কর্পোরেট বাংলাদেশের কথা আমরা আলোচনা করতে যাচ্ছি। আপনার কি মনে হয় আমরা ঠিক কর্পোরেট বাংলাদেশ বলতে যেটা বুঝি সেই অবস্থায় বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে আছে? কর্পোরেট বাংলাদেশ বলতে আমরা যেটা মনে করছি এখন সেটা হচ্ছে আমাদের যে কর্পোরেট বডিজগুলো আছে সেটা মানব সম্পদকে কেমনভাবে ব্যবহার করছে এবং সেটা কোন পর্যায়ে আছে। যদি আমরা বেঞ্চমার্কিং করি যে স্বাধীনতার পর কি ছিল আর সেই সঙ্গে যদি আজকের সময়টা আমি বিচার করি, তাহলে আমাকে বলতে হবে আমরা অনেক দূর এগিয়ে গেছি। তবে আমরা আমাদের সঙ্গে যদি বিচার করি তাহলে আমরা অনেক দূর এগিয়ে গেছি, বাট আমরা যদি আবার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে বিচার করি তাহলে মনে করতে হবে যে আমাদের আরও অনেক দূর যেতে হবে। কারণ সেটার মূলে হচ্ছে আমরা একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা কিছু হিউম্যান ক্যাপিটাল পাই ইন দ্য কর্পোরেট বডি। সুতরাং সেই শিক্ষার ব্যবস্থার ফলে যেই ইনপুটটা আমরা পাই সেটা যদি খুব ভালো না হয় তাহলে তারপরে 2-3 বছরের ট্রেনিং দিয়ে তো তাকে অনেক দূর আগানো যায় না। যেমন একটা বিল্ডিং এর ফাউন্ডেশনটা যদি স্ট্রং না হয় দেন হাউ মাচ ইউ ক্যান গিভ। সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থা, প্রচলিত শিক্ষা ব্যবস্থা যেটা আছে, হায়ার সেকেন্ডারি বলি, তারপরে কলেজ, ইউনিভার্সিটি, সেখানে আমাদের দুই দিকেই প্রয়োজন আছে। একটা হলো সিলেবাসটা ঠিক করার প্রয়োজন আছে। এখন সেই জন্য সেই সিলেবাসটাকে পড়ানোর জন্য আমাদের যে টিচার আছে সেখানেও আমাদেরকে অনেক ডেভেলপমেন্ট করতে হবে। মানে কারিকুলামের সঙ্গে সঙ্গে বেসিক র মেটেরিয়াল হচ্ছে টিচার, সেখানেও তো ওনাদেরকেও আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করার অনেক কিছু বিষয় আছে। দেন কামস কর্পোরেট বডি। আমি ফিরে আসবো ওই জায়গাটায়। মিস চৌধুরী, ধন্যবাদ। আমি আমার কাছে ফিরে আসবো। জনাব মাসুদ, আপনার কি মনে হয় যে কর্পোরেট বাংলাদেশের ক্ষেত্রে যে ট্রেনিং, যে ডেভেলপমেন্টের যে প্রয়োজন, সেইখানে আসলে চ্যালেঞ্জটা কোথায় আপনি দেখছেন এখন? রূপালেপা যেটা বললো এক্স্যাক্টলি, যে ফাউন্ডেশন তো এডুকেশনের সাথে কিছু ভ্যালুজ আছে। তো প্রশ্ন হলো যে এমপ্লয়ারের দায়িত্ব তাহলে কি? রাইট। রূপালেপার মতো যারা আছেন এমপ্লয়ার্স ইন টার্মস অফ কর্পোরেট, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম যারা এমপ্লয়েড তারা সরকারি চাকরি করছেন না, করছেন কর্পোরেটে, বেসরকারি প্রতিষ্ঠানে। নাও এডুকেশনের দায়িত্ব স্কুল থেকে নানা রকম এডুকেশন হচ্ছে, বাংলা, ইংরেজি, আরবি ইত্যাদি। কিন্তু যখন নাকি তারা গ্র্যাজুয়েট হয়ে আসলো তখন থেকে কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু একটা লার্নিং ডেভেলপমেন্টের এনভায়রনমেন্ট দিতে হবে। এক্স্যাক্টলি লাইক এইচআর কনসেপ্ট, কখনোই ক্লাসরুম ট্রেনিং দিয়ে করা যাবে না। লার্নিং ইজ অ্যান অনগোয়িং প্রসেস। এই লার্নিংটা হতে পারে না শুধুমাত্রই পুঁথিগত বিদ্যা, অলসো দ্য অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডের সময় এসছে এখন বাংলাদেশে। বেঞ্চমার্ক করতে হবে। আপা যেটা বললেন,
যাদের সাথে যেখানে আমরা পৌঁছতে চাই, আমরা ভালো আছি, কিন্তু এখনই সময় 2014 সাল ইটস দ্য রাইট টাইম টু স্টার্ট ফর এ চেঞ্জ। ধন্যবাদ জনাব মাসুদ। মিস চৌধুরী, কর্পোরেট বাংলাদেশের কথা বলছিলেন, অনেক দূর এগিয়েছে। আমরা জানি বেশ কিছু মাল্টিনেশনাল কোম্পানিতে, আপনি একটা মাল্টিনেশনাল কোম্পানি বার্জারের এমডি, বিএটি বাংলাদেশের একজন এমডি যিনি বাংলাদেশি, ইউনিলিভারের একজন এমডি বাংলাদেশি। এই যে বিশাল একটা সাকসেস, এটাকে আপনি কিভাবে দেখেন? 42 বছরের স্বাধীনতার পর যদি 3 জন 4 জন বা 5 জন বা 10 জন ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশি হয়, সেটাকে একটা বড় সাকসেস হলো। ইস্যুটা হচ্ছে অফকোর্স এটা আমি সাকসেস হিসেবে দেখি, তারপর আমার মনে হয় আরো বেশি ক্ষেত্রেই হওয়া, আরো অনেক বেশি হওয়া উচিত। তবে আমাদের ও যেটা বললো সাউদের কথাটা ধরে আমি বলি যে কর্পোরেট বডিতে যখন ওরা আসে তখন অর্গানাইজেশনের দায়িত্ব হয়ে যায় তাদেরকে ট্রেন করা, কারণ তারা তো তাদেরকে আমরা একটা র হ্যান্ড পাই, তারপর তাদেরকে আমাদেরকে অন দ্য জব ট্রেনিং দিতে হয়, এবং ট্রেনিং এর আসলে 70% হচ্ছে অন দ্য জব। সেখানে অন দ্য জব ট্রেনিং এর মধ্যে আমরা এই বাকি 30% যেটা আছে সেটা আমাদের একটা গ্যাপ অ্যানালাইসিস করতে হবে, মানে জব স্পেসিফিক কি ট্রেনিং দিতে হবে, দেন লিডারশিপে কি ট্রেনিং দিতে হবে। সো ইচ এন ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন দে হ্যাভ প্রোগ্রাম টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্যাপ অ্যানালাইসিস। কিছু আছে ফ্রেশারদেরকে তো দিতেই হয় একটা ইন্ডাকশন টু দ্য কোম্পানি ইন ফর দ্য জব, হোয়াট আর দ্য ট্রেনিংস টু বি, এটা দিতেই হয়। দেন আবার অ্যাট দ্য সেম টাইম লিডারশিপেরও কিছু কিছু ট্রেনিং আমরা দিই। অ্যাকচুয়ালি ও যেটা বললো অ্যাটিটিউডের ক্ষেত্রে একটা যখন আমরা যখন একটা লোক নিই তখন ফান্ডামেন্টাল কিছু জিনিস দেখে নিই। একটা হচ্ছে এগুলো টেস্ট করে ঠিক বোঝা যায় না, বাট ওটা দেখতে হয় কি বিভিন্ন সিস্টেমের মাধ্যমে একটা ইনটুইটিভও হয়। সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রিটি দেখে নিই, ইন্টেলিজেন্সে দেখে নিই, তারপরে তার যে ম্যাচুরিটি আছে কিনা সেটাও দেখে নিই। তার বাইরে হয়তো মানে জির যে ফেমাস সেই 4E 1P ওটা তো সবসময় আমরা দেখি, এনার্জি, এনার্জাইজ, অ্যান্ড দেন এজ অ্যান্ড এক্সিকিউশন, অ্যান্ড দেন লাস্ট ইজ প্যাশন। এগুলো আসলে দেখা হয়। আর ফাংশনাল নলেজের জন্য তো যারা ইমিডিয়েটলি ঢুকে মানে এন্ট্রি লেভেলে, তখন তো কিছু এক্সাম আছেই। বার্জার বাংলাদেশ এখন অ্যাসেসমেন্ট সেন্টারের মাধ্যমে করার চেষ্টা করছে। সো উই আর ট্রাইং টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাডিশনাল টু দ্য নিউ অ্যাসেসমেন্ট সিস্টেমস। জনাব মাসুদ, আপনার কি মনে হয়, আপনি অ্যাটিটিউডের কথা বলছেন, এইটা কি ট্রেনেবল, ট্রেন করা ঠিক করা যায়? অ্যাটিটিউড ট্রেনেবল, সব কিছু ট্রেনেবল। ইন্টারেস্ট আছে তো। না, হোয়াট ইজ মাই ইন্টারেস্ট, রাইট, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন্টারেস্ট, এই অনুষ্ঠানের মাধ্যমে পজিটিভ মেসেজ দেওয়া। দ্যাটস দ্য রিজন রূপেলা বিং সো বিজি এখানে এসছে। ওকে, না ইন্টারেস্ট যদি থাকে সব সম্ভব। আচ্ছা, দ্যাটস মাই লার্নিং ওভার মাই 18-19 years। তোমার সাথে ডিবেট করি সামথিং, সাপোজ সামওয়ান energy means is something genetic. Someone is possess huge amount of energy, they have got interest in everything. Abar keu hoche, and those they also have not only have the energy of their own, they also have the ability to energize others. মানে ওরা আসলে দেখো টিমটা জমে উঠে, they talk, they interact, একটা হাসি খুশির একটা পরিবেশ হয়ে যায়। সুতরাং সেটা তুমি আমি ট্রেনিং দিয়ে কেমন করে পারবো? That is inherent. That is in their DNA. Either they have it or they don't have it. This is a very good point. As per Stephen Covey, these are called Gini 7 habit লেগেছে, তার 8th habit এটা ক্লিয়ারলি এসছে, that is birth gift. তো আপা যেটা বললেন এটা বার্থ গিফট, যে কেউ এঙ্গেজিং, ইন্সপায়ারিং, তার জমে উঠে। নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্ট টিভিতে কেউ কেউ আছে তাকে দেখলে সবাই জমে উঠে বা জমাতে পারে। যে জমাতে পারে না, কোয়েশ্চেন হচ্ছে তাকে ট্রেন করা যাবে কিনা, তাকে উৎসাহিত করা যাবে। there are 4-5% চান্স তাকে বলা যেতে পারে these are the time you smile, you don't have to shout, you don't change yourself, you be yourself, but you have to have some role models. So role modeling জিনিসটাকে শেখানো, not that বই দিয়ে দিব একটা energize yourself, those are old days. These are old days. মিস্টার চৌধুরী, একটা প্রতিষ্ঠানের, একটা কর্পোরেট প্রতিষ্ঠানে এমপ্লয়ি রিটেইন করার ক্ষেত্রে আসলে বড় চ্যালেঞ্জটা কি? এমপ্লয়ি রিটেইন তিনটা বড় চ্যালেঞ্জ। একটা হচ্ছে যে উই হ্যাভ টু, মানে একটা জিনিস তো হচ্ছে আমাদেরকে রাইট কাইন্ড অফ স্যালারি দিতেই হবে, এটা বেঞ্চমার্কিং করতে হবে যে আমার ইন্ডাস্ট্রির আমরা কোন লেভেলে আছি। দেন আমাকে করতে হবে কমপ্লিটলি মোটিভেট করতে হবে, এবং সেটা কমপ্লিট নিউ চ্যালেঞ্জেস দিয়ে সেটা। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস ট্রেনিং, কারণ সবাই তো জানতে চায়। ওয়েন্স দে জয়েন দ্য অর্গানাইজেশন, তারা একটা লার্নিং কালচারের মধ্যে থাকতে চায়। সো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অ্যান্ড নার্চারিং পিপল থ্রু লার্নিং কালচার, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে যে আমাদের তো ডিফারেন্ট টাইপ অফ লোক আছে না, একটা
মিড ম্যানেজমেন্ট লেভেল, তারপর হচ্ছে যেটা হচ্ছে গ্র্যাভিটি আর কি, হিউজ ইন নাম্বার, এবং তাদেরকে কন্টিনিউয়াসলি এনগেজ রাখা, এন্ড অলসো কর্পোরেটের যে একটা থিম থাকে ভ্যালুজ সেগুলোর সঙ্গে এনগেজ রাখা এবং অ্যালাইন রাখা, এটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আমরা বলি সম্ভব ওনারশিপ ইন্টিগ্রিটি। এখন যারা এমপ্লয়ার, যারা মাসুদ, আমাদের সময় হচ্ছে বিরতি যাওয়ার, ফিরে এসে আমরা আবার এখান থেকে শুরু করতে পারি। সময় হলো বিরতি যাওয়ার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা কথা বলছি কর্পোরেট বাংলাদেশ এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং HR কাইটসের ব্যবস্থাপনা পরিচালক সৌদ বিন মাসুদ। জনাব মাসুদ এবং জনাব মিস চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব চৌধুরী, আপনার কাছে প্রশ্ন। আমরা বিরতি যাওয়ার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলাম যে একজন এমপ্লয়িকে রিটেন করতে হলে একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি কি থাকা দরকার যাতে সেই এমপ্লয়ি চাকরি ছেড়ে না চলে যায়। আপনি আপনার আগে আপা বলবে, তারপরে আমি সলিউশন দিব। আপা বলছিলেন, আপনি শুরু করেন। তাহলে রিটেনশন যদি বলেন, রিটেনশনের জন্য দরকার হচ্ছে, আবারও বলছি, বারবার বলেছি, একটা কোচ, ম্যানেজার দরকার নেই। একটা ইয়াং জেনারেশন, ওয়াই জেনারেশন, মিড লেভেল, দে অলওয়েজ ওয়ান্ট ফর এ কোচ, একটা কাউন্সিলর। কারণ ফাংশনাল কম্পিটেন্সি গুগল থেকে ডাউনলোড করা যায়। চিপেস্ট থিং, ইনফরমেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং উইচ হ্যাজ বিকাম চিপেস্ট। তাই যদি হয়, তাহলে তার দরকার একটা গাইড, একটা কাউন্সিলর, একটা কোচ, একটা মেন্টর। তো এইটা রিটেনশনের একটা সহজ উপায়। দ্বিতীয় হচ্ছে এনভায়রনমেন্ট দিতে হবে। রিগার্ডিং দ্য স্যালারি, উইথ ডিউ রেসপেক্ট, স্যালারি যদি বেসিক হয়, তাহলে এমপ্লয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, যে আমরা হেরান্ডিংও করি, এই ধরনের ট্যালেন্ট সোর্সিং এর প্রজেক্ট করি, সেখানে আমাদের একটা সমস্যা হয়। আমার মূল্য 10,000, এটা জেনে আমি একটা এন্ট্রি লেভেলে যখন চাকরি পাবো, ঠিক তার আগের দিন বললাম আমার মূল্য 40,000, বিকজ অ্যাজ ইফ আই এম ইম্পর্টেন্ট। আবারও ফিরে আসছে, আমার ইন্টারেস্ট কি? প্রথম 5 বছর শিখা, যাতে একদিন আমি রূপালী চৌধুরীস অফ দ্য ওয়ার্ল্ড হতে পারি, নাকি এন্টারপ্রেনারশিপ করব, দেশে ফিরে যাব, গ্রামের দেশে ফিরে যাব। এই ইন্টারেস্ট একটু শর্ট টার্ম থিঙ্কিং থেকে লং টার্ম থিঙ্কিং যদি করা যায়, ভালো হবে। রিটেনশনের জন্য দরকার, আই রিপিট, কোচ, মেন্টর, অ্যাজ নট লাইন ম্যানেজার্স অনলি। আর এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য দরকার হচ্ছে আ পলিসি অফ 70-20-10। যারা ডেলিভার করছে এবং অ্যাটিটিউড ভালো, they should be given extra so others become stars. আর যারা নাকি করছে না, তাদেরকে বলতে হবে, ইউ মে বি দ্য বেস্ট পারসন বাট মেবি আর নট এনজয়িং, দিস ইজ নট দ্য রাইট প্লেস ফর ইউ। ধন্যবাদ জনাব সৌদ। আমাদের দর্শক শফিক, উনি জানতে চাচ্ছেন একজন মানুষের চাকরি করার ক্ষেত্রে কি ধরনের প্রফেশন বেছে নেওয়া উচিত। মিস চৌধুরী, আপনার কি মনে হয়, একজন নতুন গ্রাজুয়েট, উনি বলছেন, তার আসলে বেছে নেওয়া উচিত কোন দিকে, বা কিভাবে বুঝবে, কি করে রাইট? এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। কারণ হচ্ছে যে আমাদের এখানে বাংলাদেশে আমরা যেটা আমাদের প্যাশন, সেই ফিল্ডে হয়তো আমি যেতে পারছি না, কারণ ওই ফিল্ডটাই আমাদের দেশে নাই। এখন সেই ক্ষেত্রে আমি মনে করব যে অ্যাকচুয়ালি আমি কি করতে চাই, আমি কি চাকরি করতে চাই। সেই চাকরি করতে চাইলে আমি কিসে ভালো, আমি কি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছি, মার্কেটিং এ পড়াশোনা করেছি, নাই সায়েন্সে পড়াশোনা করেছি। দেন একটা নিজের অ্যাসেসমেন্টও দরকার, হোয়াট কাইন্ড অফ পারসন আই অ্যাম। আমি কি আসলে লোকজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পছন্দ করি, নাকি আমি ডেস্ক জব পছন্দ করি। সুতরাং এটা বলা যত সহজ, আসলে নিজেকে জানতে অনেক সময় চলে যায়। সো আমার মনে হয় যে সেই হিসাবে একটু নিজের অ্যাসেসমেন্ট করে নেওয়া ভালো। তারপরে নিজের সঙ্গে মানিয়ে নিজের এডুকেশন যেটা করেছি আমি, সেই লাইনে যদি হয়, তাহলে ইট বিকামস ইজিয়ার। তারপরেও আমার মনে হচ্ছে যে প্রথম কয়েক বছর থাকে এক্সপেরিমেন্ট করার। সো ইউ গো ফর দ্য ফার্স্ট প্যাশন, ইফ দেয়ার ইজ এ অপরচুনিটি ইন দ্য এরিয়া ওয়্যার ইয়োর প্যাশন ইজ, সেটা ট্রাই করো। আর যদি সেটা না হয়, তাহলে সেকেন্ড চয়েস। এইভাবে করে আমার মনে হয় 2-3 বছর কাটানো যায়। কিছু কিছু ক্ষেত্রে যদি একজন ব্যক্তি মনে করে যে তার পছন্দের জায়গা না আসে, তখন তার আর কি করা থাকবে না, উপায় আছে কি সেক্ষেত্রে? পছন্দের আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে কি হয়, আমরা কি টু টেল ইউ দ্য ফ্যাক্ট, রিয়েলিটিটা কি, তাকে একটা চাকরি করে খেতে হবে, তাই না? সুতরাং ওই রকম ক্ষেত্রে আমার মনে হয় যে সেটা যে ক্ষেত্রে ওর পার্সোনালিটির সঙ্গে যেটা বেশি যাবে। যদি আমার হয় যে আই ওয়ান্ট টু ডু, আমি পিপল পার্সনে ভালো, আমি ট্রাভেল করতে পছন্দ করি,
বেসিক্যালি কি লাগে একটা মানুষের, এত পড়াশোনা করে একটা কি হয়, আমাদের একটা দরকার হচ্ছে একটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড অ্যান্ড দেন এ ভেরি স্ট্রং কমন সেন্স। এই সব পড়াশোনাগুলোকে ওইটাই তো দেয়। সুতরাং আমার প্রবলেম সলভিং অ্যাটিটিউড, আমার স্ট্রং কমন সেন্স, আমার রাইট কাইন্ড অফ অ্যাটিটিউড, আমি কাজ করতে চাই, তাহলে এনি টাইম এনি ডে অর এনি পয়েন্ট অফ লাইফে সে শিখতে পারে। শিক্ষাটা যে কোনো, শেরে বাংলা ফজল হক না কোন বয়সে গিয়ে ম্যাথস পড়ে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, জীবনে ম্যাথস নেন নাই। সো উনার মতো লোকদের সঙ্গে আমরা তুলনা করব না, বাট জানা তো যে কোনো সময় যে শুরু করা যায়। সুতরাং আমার মনে হয় দুই একটা ভুল স্টেপ করলেও অসুবিধা নাই, ইট ইজ অ্যালাউড। কেউ 24 বছরে গ্রাজুয়েট করলো, 27 বছর পর্যন্ত তার একটা সুযোগ থাকে যে সে এটা ট্রাই করলো, ওইটা ট্রাই করলো, আলটিমেটলি he or she has to find the right path. যেন মাসুদ, আপনার কি মনে হয় যে আপনি আরেকটা কথা বলছেন যে লিডারশিপ ডেভেলপমেন্টের খুব প্রয়োজন যদি একজন মানুষ তার চাকরি করার ক্ষেত্রে উন্নতি করতে চায়? এই যদি ধরেও নিচ্ছে এই লিডারশিপ কোয়ালিটি কারোর মধ্যে নাই, এটাও কি আসলে লিডারশিপ কারোর মধ্যে নাই এটা আমি বিশ্বাস করি না। ওকে, ঠিক আছে, এখন লিডার্স আর বর্ন or leaders are created. The question is wrong. Has been totally এই জিনিসটাকে প্রুভ করে দিয়েছে হচ্ছে স্টিভেন কভে এবং আরো অনেকেই। ওকে, লিডারশিপ ইজ সিম্পলি আ চয়েস। আপা যেটা বললেন, গ্র্যাজুয়েট করার পরে চাকরি করে খেতে হবে, আমি বলবো এন্টারপ্রেনারশিপ না কেন? এন্টারপ্রেনারশিপ না কেন? এন্টারপ্রেনারশিপ হতে পারে, চাকরি হতে পারে, and চাকরির ইন্টারেস্টের জন্য এমন এক্স্যাক্টলি ইটস অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি, ইটস নট মানি। তো তাই যদি হয় তো গ্র্যাজুয়েশন ইজ ইকুয়াল টু চাকরি পৃথিবীর কোন দেশে আছে যদি থাকে তাহলে সেই দেশে রিটেনশন খুব সমস্যা। একটু সময় নেওয়া হোক যে আমি রিসার্চ করতে চাই না ল্যাবরেটরিতে থাকতে চাই, আমি কি কোনটাতে এনজয় করব, এতে 1.5-2 বছর বসে থাকা ইজ মাচ বেটার। লাইফ ইজ লাইক আ ক্যানভাস, একটা ক্যানভাস নিজেরটা নিজেরই করতে হবে এবং কম্পিটেন্সি সেইভাবেই বানাতে হবে এবং সেই জন্য কম্পিটেন্সি ক্যানভাস জাতীয় অনেক প্রোগ্রাম সামনে হচ্ছে। আমাদের একজন দর্শক সুরাইয়া উনি জানতে চাচ্ছেন, হোয়াট ইজ দ্য নাম্বার 1 মোটিভেশন ইন আ জব, স্যালারি অর কালচার? মিস চৌধুরী। এটা আসলে ডিপেন্ড করবে পারসন টু পারসন। আমি মনে করব লট অফ পিপলের জন্য কালচার, আবার অনেকের জন্য হচ্ছে যে ওর নিডটা যদি খুব স্ট্রং হয়ে থাকে, মানির নিডটা যদি খুব স্ট্রং হয়ে থাকে, সেই ক্ষেত্রে টাকাটা একটা গ্রেট মোটিভেটিং ফ্যাক্টর। বাট হ্যাভিং সেড দ্যাট আমি অনেক টাকা দিলাম এন্ড দ্য কালচার ইজ রিয়েলি নট গুড, তাহলে মিসিং, তাহলে এটা তো সাস্টেনেবল প্রপোজিশন না। সো দেয়ার হ্যাজ টু বি আ ব্যালেন্স বিটুইন, ইটস অল অ্যাবাউট ব্যালেন্স ইন লাইফ, এ কালচার এন্ড অলসো মানি পার্ট অফ ইট। ইউ ডোন্ট নিড টু বি এ টপ কর্পোরেট বডি দ্যাট টু গিভ, আমি টপে দিলাম তারপরে কালচারটা আমি নার্চার করলাম না, তাহলে হবে না। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিই। একটা হচ্ছে প্রতি বছর গত 20 বছর ধরে হার্ভার্ড বিজনেস রিভিউ একটা কোয়েশ্চেন করে ইন দেয়ার রিসার্চ, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ওয়ান্ট ইন আ জব? তখনই আসে উত্তর হচ্ছে বেতন। এরপরে তারা জিজ্ঞেস করে যে আবার যদি প্রশ্ন করি তুমি দ্বিতীয় জিনিস কোনটা চাও, আরো যদি 10টা বলা হয়, 1 থেকে 10-এর মধ্যে তখন বেতন হয় লাস্ট, প্রথম হয় হচ্ছে ভালো বস, ভালো এনভায়রনমেন্ট। এখন আপনাদের দেখার ব্যাপার। এশিয়া কাইটসকে ধন্যবাদ, কারণ একটা রিসার্চ নিয়ে যাচ্ছি আমরা একটা ট্রেনিং এ, আমরা লেটেস্ট রিসার্চটা চেয়েছিলাম ফ্রম এশিয়া কাইটস টিম, তারা দিয়েছে একদম লেটেস্ট রিসার্চ হচ্ছে যে স্ট্রেচ এবং অন্যান্য সমস্যা, হার্ড ওয়ার্ক, এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইত্যাদির কারণে এখন বেতন হয়ে গেছে মানুষের 7th চয়েস আউট অফ 10। First is boss, culture, good canteen. ধন্যবাদ মিস চৌধুরী। সাউদের কথা যদি বলি যে বেস্ট বস বা বেস্ট এনভায়রনমেন্ট, এই পরিস্থিতি যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে কি করা উচিত? আমাদের হাতে সময় বেশি নেই, আপনি যদি এটা অ্যাকচুয়ালি কালচার জিনিসটা স্টার্টস ফ্রম দ্য টপ। এটা টপকেই আসলে দায়িত্বটা নিতে হবে। হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্ট শি অর হি ওয়ান্টস টু ইনকালকেট অর এনকারেজ ইন দ্য অর্গানাইজেশন। এটা ওপেন কালচার হতে পারে, লার্নিং কালচার হতে পারে, ওপেন লার্নিং অ্যান্ড ট্রান্সপারেন্ট অ্যান্ড মোটিভেটিং। সুতরাং এই কালচারটা আমার মনে হয় যে প্রথম থেকে শুরু করে দেন আলটিমেটলি থ্রু ট্রেনিং, থ্রু ইন্টারাকশন, থ্রু অন দ্য জব ট্রেনিং, এগুলোকে আমাদের এনশিওর করতে হবে। এই কালচারের মধ্যে সাকসেশন প্ল্যানটা খুবই জরুরি। একটা টপ টিম যদি এবং ক্যারিয়ার পাথ না দিতে পারে, আসলে ক্যারিয়ার পাথ সবকিছু আসবে। আমার যদি দায়িত্ব হয় যে আমি উপরে উঠবো, আমার সাকসেসরকে, এইটা পরে আসা হচ্ছে এনগেজিং কমিউনিকেশন। আর এই পত্রিকা দিয়ে হবে না, ইন্টারনাল নিউজলেটার দিয়ে হবে না। আমি একটু অ্যাড করতে পারি, এটা স্টার্ট উইথ বিজনেস অর্গানাইজেশনে কি হয়, মানে ট্রান্সপারেন্সিটা হয়ে যায়
আমার অবজেক্টিভটা হতে হবে আমার সেলস অবজেক্টিভ, দ্যাটস এ ট্রান্সপারেন্ট, আমার ভিশন, আই উইল বি ডাবল in 3 years time or 4 years time, then it becomes number. Then how we, each individual department they are going to talk about that how we are going to achieve it. ধন্যবাদ মিস চৌধুরী, আমাদের সময় সম্পর্কে আজকে এখানে শেষ করতে চাই। ধন্যবাদ জনাব মোস্তফা আপনাকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনার সাথে আপনাদের আবারও দেখা হবে নিশ্চয়ই। থ্যাঙ্কস ইন্ডিপেন্ডেন্ট টিভি। এই ছিল আজকের মতো খাদের কাছ থেকে মতো ছিল, আমার সাথেই থাকবেন, দেখা হবে আবার।